নির্বাচন শেষ, এখন দেশ পরিচালনার সময়। আগামীকাল বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যরা তারা শপথ পাঠ করবেন এবং একই দিন বিকেলবেলা আবার মন্ত্রী পরিষদ বা মন্ত্রণালয়ের যারা মন্ত্রী হবেন তারাও শপথ গ্রহণ করবেন, প্রধানমন্ত্রী সহ। এখন নতুন করে একটা বিষয় আলোচনায় আসছে, সেটি হচ্ছে ছায়া সরকার। এটির মূল প্রথমে যেটি শোনা গিয়েছে শিশির মনিরের একটি ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন যে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা কিংবা ছায়া সরকার তারা গঠন করতে যাচ্ছেন। এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও জানালেন যে বিরোধী দল তারা ছায়া সরকার গঠন করবে। আজ বিএনপির সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে বিরোধী দল তো ছায়া সরকার গঠন করতে যাচ্ছে, এটিতে আপনার মতামত কি কিংবা বিএনপির মতামত কি? তিনি বলেছেন যে উন্নত বিশ্বে এই ছায়া সরকার রয়েছে, যদি বিরোধী দল তারা ছায়া সরকার করতে পারে বা ছায়া সরকার করে সেটিকে আমরা স্বাগত জানাবো, তিনি এটা বলেছেন। তার মানে হচ্ছে ছায়া সরকারে আপত্তি নেই। তবে এই ছায়া সরকারটা আসলে কি, কিংবা এই ছায়া সরকার নিয়ে এত আলোচনা কেন তৈরি হলো? এর কারণ হচ্ছে বাংলাদেশে পূর্বে কখনো ছায়া সরকার ছিল না। এই ছায়া সরকার হচ্ছে মূলত একটি অদৃশ্য সরকার বা বিরোধী দলের সরকার। এটি কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তবে রয়েছে রাজনৈতিক গুরুত্ব এই ছায়া সরকারের মধ্যে। এটির মূলত হচ্ছে যে সরকারি দল তারা যে সকল মন্ত্রণালয় ঘোষণা করবে, যে সকল মন্ত্রী ঘোষণা করবে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন করে প্রতিনিধি তারা নিয়োগ করবে, অর্থাৎ ছায়া সরকার গঠন করবে। অর্থাৎ যদি বিরোধী দল সরকারি দল মনে করেন যে একজনকে অর্থ মন্ত্রণালয় ঘোষণা করলো অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে, বিরোধী দল তারা ছায়া সরকার হিসেবে একটা অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করবে, তবে সেটি হবে ছায়ামন্ত্রী। এটি মূলত ছায়ার মতো থাকবে, এটি দৃশ্যমান হবে না, এটি সাংবিধানিক স্বীকৃতি পাবে না, কিংবা এটি কোনো ধরনের পদবি না, শুধুমাত্র ছায়া হিসেবে থাকবে। এটির মূল মূল কাজ হচ্ছে এটা জবাবদিহিতা নিশ্চিত করা, বিকল্প নীতি প্রস্তাব করা এবং নিজেদেরকে প্রস্তুত করা। এখন এই যে তিনটি বললাম, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কেন ছায়া সরকার গঠন করবে? যেমন ধরুন, বাজেট নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে দেখেছি যে একটা বাজেট যখন সরকার ঘোষণা করে তখন দেখা যায় বিরোধী দল বলে যে এই বাজেট হচ্ছে গরিব মারার বাজেট, এই বাজেট হচ্ছে দেশের দরিদ্র আরো বৃদ্ধি করার বাজেট, এই বাজেট হচ্ছে দেশ বিরোধী বাজেট, এই বাজেট দেশের মানুষের কোনো কল্যাণে আসবে না, এরকম মুখস্থ কথাগুলো আমরা শুনতে পাই। কিন্তু তাও কারা আলোচনা করেন? সংসদের ৩০০ জন সদস্যের মধ্যে যারা বিরোধী দল আছেন সবাই বিপক্ষে থাকেন, এবং যারা সংসদে সরকারি দল আছেন তারা সবাই পক্ষে কথা বলেন। এই ছায়া সরকার হলে কি হবে? বিশৃঙ্খলা কমবে। শৃঙ্খলভাবে বিরোধী দলের একজন ব্যক্তি যিনি অর্থ মন্ত্রণালয়ের ছায়া সরকার হিসেবে কাজ করবেন, তিনি ওই বাজেট সম্পর্কে অর্থনৈতিক যেগুলো আলোচনা আছে তিনি সেগুলো চিহ্নিতভাবে আলোচনা করবেন, এবং যদি দেখেন ওই বাজেটে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিংবা জনগণের কল্যাণ হবে না, তাহলে তিনি বিকল্প প্রস্তাবনা উপস্থাপন করবেন। এটি হচ্ছে মূলত পদ্ধতি। বা আইনমন্ত্রীর বিপরীতে একজন আইনমন্ত্রী থাকবেন, ছায়া আইনমন্ত্রী। তিনি কি করবেন? আইন মন্ত্রণালয়ের যে সকল ত্রুটি বা তাদের চোখে যে সকল ত্রুটি থাকবে, কিংবা দেখবে যে সরকার যে দেশের কল্যাণে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এর চেয়ে ভালো বিকল্প কোনো চিন্তা যদি তাদের মাথায় আসে সেটি তারা উপস্থাপন করবে। অবশ্যই সরকার যেটি সিদ্ধান্ত নেবে সেটি ভালোর জন্য নেবে, এর চেয়ে ভালো যদি চিন্তা করে কেউ সেটি তারা উপস্থাপন করবে। কে উপস্থাপন করবে? ওই যে আইন মন্ত্রণালয়ের বিপরীতে যে আইন মন্ত্রণালয় থাকবে, ওখানকার যিনি আইনমন্ত্রী থাকবেন, ছায়ামন্ত্রী থাকবেন, তিনি এই বিষয়ে আলোচনা করবেন। অর্থাৎ বিরোধী দল তাকে চিহ্নিত করে দেবে কিংবা নির্ধারণ করে দেবে যে তিনিই কেবল ওই বিষয়ে আলোচনা করবেন। অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে প্রত্যেকটি বিপরীত পয়েন্ট থাকবে, এরকম আলোচনা হবে। এটি হচ্ছে পদ্ধতি। বা আর একটু ক্লিয়ার করে, যেমন ধরুন বাংলাদেশের শ্রমনীতি একটা পাশ হলো, এই শ্রমনীতির বিপরীতে আরেকজন যিনি শ্রমিকদের ব্যাপারে ভালো বিজ্ঞ, তিনি এই ব্যাপারে আলোচনা করবেন। যদি পজিটিভ আলোচনা করবেন, যদি দেখা গেল যে ওই শ্রমনীতি সঠিক না, তাহলে এর বিকল্প কি উপস্থাপন করা যায় সেটি তিনি কথা বলবেন। এই হচ্ছে বিষয়। ৩ নম্বর যেটা, সেটি হচ্ছে প্রস্তুতি গ্রহণ। অর্থাৎ প্রত্যেক বিরোধী দলের চিন্তা থাকে যে আমি নেক্সট টাইম সরকার গঠন করব। তখন কি হবে? এই যে ছায়ামন্ত্রী যারা গঠন করলো তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম স্ব পদে থাকেন, অর্থাৎ
এই বিরুদ্ধে যদি কখনো সরকার গঠন করে, তাহলে এখানে যারা ছায়া মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে, তিনিই সরকারে গেলে ওই সত্যিকারের মন্ত্রী হবেন। এখন তাহলে লাভটা হইল কি? লাভটা হইল তিনি শিখলেন কি কি করা যায়, কি করলে ভালো হয়, তিনি এগুলো শিখলেন। শিখে পরবর্তী সংসদে যদি তিনি সরকার গঠন করতে পারেন, তাহলে সেখানে তারা এটাকে মানে এই যে শিক্ষাটাকে কাজে লাগালেন। পাশাপাশি এই যে চেঞ্জ অফ চেক অ্যান্ড ব্যালেন্স থাকলো, এটি বজায় রাখার জন্য, চেক অ্যান্ড ব্যালেন্স বজায় রাখার জন্য মূলত হচ্ছে এই ছায়া সরকার গঠন করা হয়। এখন এই ছায়া সরকার কি বাংলাদেশে আদৌ সম্ভব, বা কখনো করা হয়েছিল, বা করলে কি ভালো হবে? এই যে বিষয়াদি আসলে তেমন কিছু না। গুরুত্বপূর্ণ বলতে কি, আপনি যদি এটাকে গুরুত্ব সহকারে খুব একটা সিরিয়াস নেন তাহলে সিরিয়াস। আর যদি এভাবে চিন্তা করেন, না ঠিক আছে এই সবাই একটা বিষয় আলোচনা না করে নির্দিষ্ট একজন ব্যক্তি আলোচনা করলো, বিপরীতে আরেকজন নির্দিষ্ট ব্যক্তি আলোচনা করলো, তখন তারা তাদের আলোচনার ভিত্তিতে যেটা বের হয়ে জনগণের কল্যাণে কাজে আসলো সেটাই ভালো হবে, এরকম যে চিন্তা ভাবনা থেকে আপনি চিন্তা করেন, তাহলে ঠিক আছে, ছায়া মন্ত্রণালয় করতেই পারে, কোনো তো সমস্যা তো নাই। এখানে সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন হচ্ছে না, এখানে রাষ্ট্রের স্বীকৃতি প্রয়োজন হচ্ছে না, এখানে মিডিয়ার স্বীকৃতি প্রয়োজন হচ্ছে না। এটা কেবলমাত্র নিজস্ব একটা চিন্তা ভাবনা যে না ঠিক আছে, আমরা এত সংখ্যক বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের মূলত 77টি আসন, এই 77টি তারা এমপি জিতেছে। এই 77টি এমপি তারা চিন্তা করলো যে না ঠিক আছে, আমরা প্রত্যেক বিষয়ে প্রত্যেকের কথা না বলে নির্ধারণ করে দিয়ে দিলাম, উনি ওই বিষয়ে কথা বলবেন, উনি এই বিষয়ে কথা বলবেন, তাহলে তো এটা ঠিক আছে, বিশৃঙ্খলা কমলো। আরেকটা বিষয় হচ্ছে, সংসদে শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করা যাবে এমনটা না। সংসদ হচ্ছে যে আপনি তাকে শুধরানোর জন্য কিংবা সমাধানের উদ্দেশ্যে আপনি বিরোধিতা করেন, তাকে আত্মসমালোচনার সুযোগ দেন। আপনি যে কোনো একটা বিষয় পাইলেন, সেটা বিরোধিতা করে বসলেন না। প্রয়োজন ছাড়া তো বিরোধিতার প্রয়োজন নাই। কেবলমাত্র বিরোধিতার খাতির বিরোধিতা না করে সমাধানের উদ্দেশ্যে বিরোধিতা করলেই দেশের কল্যাণ হবে, আমরা সেটা প্রত্যাশা করব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।